আবারও স্বাগত জানাচ্ছি ২১শে বিজনেসে। সঙ্গে আছি আমি হিরো জুম্মান। দর্শক, এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা আপনাদেরকে জানিয়ে দেই দেশ বিদেশের ব্যবসা বাণিজ্য, অর্থনীতি ও শেয়ার বাজারের সর্বশেষ খবরাখবর। দর্শক, শুরুতে জানিয়ে দিচ্ছি শেয়ার বাজারের এই মুহূর্তের দিন শেষের খবরাখবর। টানা ৪ কার্যদিবস নিম্নমুখী প্রবণতা দিয়ে শেষ হয়েছে ঢাকা শেয়ার বাজারের এই সপ্তাহের লেনদেন। এই সপ্তাহের মোট ৪ কার্যদিবসের মধ্যে ৪ কার্যদিবসে নিম্নমুখী প্রবণতা রয়েছে। গত ৩ কার্যদিবসে সূচক কমেছিল ১০০ পয়েন্ট, আজও সূচক কমেছে প্রায় ৮.৫ পয়েন্টের মতো। সেই হিসেবে প্রায় ১১০ পয়েন্টের মতো সূচক কমেছে এই পুরো সপ্তাহে। আজ লেনদেনের গতিও অনেকখানি কম ছিল। আজ দিন শেষে লেনদেন হয়েছে ৩৩৮ কোটি টাকার মতো। সব মিলিয়ে ঢাকা শেয়ার বাজারে এই পুরো সপ্তাহ নিম্নমুখী প্রবণতা দিয়ে শেষ হয়েছে। দর্শক, এখন আমরা জানিয়ে দেব ঢাকা শেয়ার বাজারে দিন শেষে টপ ট্রেডে কারা ছিল, টপ গেইনার এবং লুজারের অবস্থান। টপ ট্রেডের ক্ষেত্রে আমরা দেখে নিচ্ছি কোন কোন কোম্পানিগুলো লেনদেন বেশি হয়েছে। আজ দিন শেষে টপ ট্রেডের প্রথম অবস্থানে ছিল বিচ হ্যাচারি, ১৫,৯৩,০০,০০০ টাকা লেনদেন হয়েছে আজ দিন শেষে। মিডল্যান্ড ব্যাংক রয়েছে দ্বিতীয় অবস্থানে টপ ট্রেডের, ১২,২,০০,০০০ টাকা লেনদেন হয়েছে। বিএসসি অর্থাৎ বাংলাদেশ শিপিং কর্পোরেশন আজ রয়েছে টপ ট্রেডের তৃতীয় অবস্থানে, ১১,৮৫,০০,০০০ টাকা লেনদেন হয়েছে। চতুর্থ অবস্থানে রয়েছে এনআরবি ব্যাংক, ৮,৩২,০০,০০০ টাকা লেনদেন হয়েছে আজ দিন শেষে। বেক্সিমকো ফার্মা রয়েছে পঞ্চম অবস্থানে, ৮,২১,০০,০০০ টাকার লেনদেন হয়েছে আজ দিন শেষে। আমরা দেখে নিলাম টপ ট্রেডের প্রথম ৫টি কোম্পানির অবস্থান। এখন আমরা অপেক্ষা করব টপ গেইনারের জন্য। টপ গেইনারে আমরা দেখে নিই যে কোন কোন কোম্পানিগুলো শতাংশের দিক থেকে সবচেয়ে বেশি বৃদ্ধি পেয়েছে। টপ গেইনারের প্রথম অবস্থানে রয়েছে মিডল্যান্ড ব্যাংক, ৮.৫৯% বৃদ্ধি পেয়েছে। ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক রয়েছে দ্বিতীয় অবস্থানে, ৮.০৮% বৃদ্ধি পেয়েছে। তৃতীয় অবস্থানে রয়েছে একটি ব্যাংক, ৭.২০% বৃদ্ধি পেয়েছে দিন শেষে। দেশ জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড রয়েছে চতুর্থ অবস্থানে। পঞ্চম অবস্থানে রয়েছে ফার্স্ট জনতা মিউচুয়াল ফান্ড, ৬% বৃদ্ধি পেয়েছে আজ দিন শেষে। আমরা দেখে নিলাম টপ গেইনারে কারা ছিল এবং এই টপ গেইনারে আজ মিডল্যান্ড ব্যাংক কিন্তু ভালো লেনদেন হয়েছে। এখন দেখে নিচ্ছি টপ লুজারে কারা ছিল দিন শেষে। ইউনিয়ন ক্যাপিটাল রয়েছে প্রথম অবস্থানে, ৯.২৬% দর হারিয়েছে। দ্বিতীয় অবস্থানে রয়েছে হাইডেলবার্গ সিমেন্ট, ৮.৩৯% দর হারিয়েছে। তৃতীয় অবস্থানে রয়েছে বিডি ফাইন্যান্স, ৭.৪১% দর হারিয়েছে। চতুর্থ অবস্থানে রয়েছে এস আলম কোল্ড রোল স্টিল, প্রায় ৭% দর হারিয়েছে। পঞ্চম অবস্থানে রয়েছে শাইনপুকুর সিরামিক্স, ৬.৬৭% দর হারিয়েছে আজ দিন শেষে। অর্থাৎ সব কিছু মিলে আমরা দেখেছি এই পুরো সপ্তাহেই নেতিবাচক প্রবণতা দিয়ে শেষ হয়েছে ঢাকা শেয়ার বাজারের লেনদেন এবং সূচক অনেকদিন পর আবারও ৫,১০০ পয়েন্টের নিচে নেমেছে। যেহেতু এই পুরো সপ্তাহে ১১০ পয়েন্টের মতো সূচক কমেছে, এর পাশাপাশি লেনদেনের গতিও অনেকখানি কমেছে আজ ঢাকা শেয়ার বাজারে। দর্শক, পুঁজিবাজার নিয়ে আরও বিস্তারিত জানতে এখন আমরা কথা বলবো পুঁজিবাজার বিশ্লেষক মাহমুদ হোসেন এফসি এর সঙ্গে। আমরা অপেক্ষা করছি যুক্ত হওয়ার জন্য। আসসালামু আলাইকুম মাহমুদ ভাই। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি মাহমুদ ভাই, প্রথমে আপনার কাছে জানতে চাই যে আপনি জানেন যে এই ৪ কার্যদিবস অব্যাহত দরপতন, এর মধ্যে অনেক ধরনের মিটিং হয়ে থাকে। গতকালও সেরকম একটি মিটিং হয়েছে। পুঁজিবাজারকে শক্তিশালীকরণ এবং উন্নয়নের জন্য অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের যে একটি টাস্ক ফোর্স গঠন করা হয়েছে, এর সাথে ঢাকা ডিএসসির অংশীজন এবং পুঁজিবাজারের সকল অংশীজনের মিটিং হয়েছে। সেই মিটিংয়ে দুইটি বিষয় নিয়ে আলোচনা করতে চাই। প্রথম বিষয়টি হচ্ছে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের সংখ্যা বৃদ্ধি করতে হবে এবং অংশগ্রহণ বাড়াতে হবে। এক্ষেত্রে তাদের অংশগ্রহণ বাড়ানোর জন্য আমাদের কোনো গাইডলাইন রয়েছে কিনা, যাতে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা রেগুলারলি আসলে অংশগ্রহণ বাড়াতেই থাকবে অথবা পুঁজিবাজারে যখন প্রয়োজন তখন বাড়াবে? ধন্যবাদ আপনাকে। দেখুন, আপনি যে মিটিং এর কথা বলছেন, তো পত্রিকা অন্তরে আমরাও দেখেছি এবং এই ডিসকাশনের যে আপনার হচ্ছে পয়েন্ট গুলো, সেগুলোর ব্যাপারে সবাই জানে, পুঁজিবাজার সংশ্লিষ্ট যারা। আর দেখুন, পুঁজিবাজার তো আমাদের অর্থনীতির সাথে ঘুরে দাঁড়াচ্ছে না। কিছুদিন আমাদের অর্থনৈতিক অবস্থা একটু খারাপ ছিল, তো পুঁজিবাজার আরো অনেক বেশি খারাপ ছিল এবং পুঁজিবাজার বিনিয়োগকারীদের বা অন্য যারা অংশীজন আছে তাদের এক্সপেকটেশন যেহেতু মিট করতে পারছে না, এই জন্য কিন্তু সরকারের দিক থেকে অনেক আপনার মনে করেন প্রচেষ্টাও নেওয়া হয়েছে
যারই ফলশ্রুতিতে এই অর্থ মন্ত্রণালয়ের আন্ডারে সংশ্লিষ্ট মন্ত্রণালয় এর আন্ডারে কিন্তু একটা কমিটি করা হয়েছে। এই কমিটি এর মধ্যে কয়েকটাই মিটিং করা হয়েছে। তো এখন এই যে আপনার প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের আপনার হচ্ছে পার্টিসিপেশন বাড়াতে হবে। এখন পার্টিসিপেশন বাড়াতে হলে সবচেয়ে বড় ব্যাপার, এটা তো শুধুমাত্র কথায় হবে না, তাদের সক্ষমতা বৃদ্ধি করতে হবে। এখন আমাদের পুঁজিবাজারে যারা প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী হিসাবে যাদের কাজ করার কথা, তারা তো বিভিন্ন সময় তাদের আর্থিক সক্ষমতা এমন ভাবে হ্রাস হয়েছে যে তাদের এখন পুঁজি বাজারে পার্টিসিপেট করার মতো বা বিনিয়োগ বাড়াবার মতো অবস্থা নাই। জি মাহমুদ ভাই, আমি যদি আপনাকে ইন্টারাপ্ট করি, আমরা জানি যে তাদের অবস্থা করুণ এবং তারা নিজেরাই সক্ষম না পুঁজিবাজারকে সাপোর্ট দিবে কিভাবে। কিন্তু এই পরিস্থিতি কিন্তু অনেকদিন যাবৎ চলছে। গত ৮ মাসে আমরা দৃশ্যমান কোনো সিদ্ধান্ত অথবা কোনো সুপারিশ আমরা কি দেখেছি তাদের সক্ষমতা বৃদ্ধি করার জন্য? অথবা আমরা কি কারণটি জানি যে কি কারণে সক্ষমতা হ্রাস পেয়েছে, সেই কারণগুলো নিয়ে কাজ করার জন্য কোনো উদ্যোগ দেখছি আমরা? দেখুন, এখানটায় কিছুটা হতাশার কথাই বলবো। যেমন আপনার এক সময় আপনার জানেন আইসিবি যে বিভিন্ন সময় মার্কেট সাপোর্ট দেয় বলে অনেকে মনে করে বা আশা করে, মনে না করলেও আশা করে, তাকে বাংলাদেশ ব্যাংক থেকে একটা স্পেশাল ফান্ড দেয়া হলো এবং সেই ফান্ড দেয়া হলো, সেখান থেকে সিংহভাগ দিয়ে পূর্বাচল যে লোন আছে আগের, সেটা অ্যাডজাস্ট করা হলো। তো এখন জিনিসটা যদি এমন হয় যে আপনি পুঁজি বাজারে প্রচন্ড রকম তারল্যের সংকট চলতেছে এবং বিনিয়োগকারীদের আস্থার সংকট চলতেছে, জি এই অবস্থায় আপনি তারল্যের সংকট মেটানোর জন্য প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীকে ফান্ড দিয়ে পরবর্তীতে এটা দিয়ে আবার লোন অ্যাডজাস্টমেন্ট করলেন, তাহলে তো পুঁজি বাজারে এই ফান্ড আসলো না। আচ্ছা, তো এই ক্ষেত্রে এখন আমরা আইসিবির এই যে ৩,০০০ কোটি টাকার ব্যবহার কিভাবে হয়েছে, এটা জনসম্মুখে প্রকাশ করার বাধ্যবাধকতা আছে কিনা? কারণ অনেক বিশ্লেষকরা বলছেন যে আসলে এই ৩,০০০ কোটি টাকা কিভাবে, কত টাকা লোন পরিশোধ করা হচ্ছে, কত টাকা পুঁজিবাজারে ঢুকেছে, এটা যদি একটু স্বচ্ছতা জবাবদিহিতা বৃদ্ধি পেত, আইসিবির পাশাপাশি অন্যান্য প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদেরও স্বচ্ছতা বৃদ্ধি পেত। আপনি কি তার সাথে একমত? দেখুন, স্বচ্ছতা ও জবাবদিহিতা বৃদ্ধিকরণের জন্য এটা প্রকাশ করাটাই কাম্য। কারণ আইসিবি তো আর কোনো প্রাইভেট অর্গানাইজেশন না, এবং ইভেন প্রাইভেট অর্গানাইজেশনও যদি হতো, তার অংশগ্রহণে তো এন্টায়ার পুঁজি বাজারটা এফেক্টেড হচ্ছে। কাজেই স্বচ্ছ ধারণা দেওয়ার জন্য এটা করা যেতে পারে, বাট আইনি বাধ্যবাধকতা এখানে নাই। বাট আমিও মনে করি এই তারা যে ৩,০০০ কোটি টাকা কোথায় কতটুকু ইউটিলাইজ করলো বা কতটুকু আদৌ কোনো এফডিআর বা বন্ডে প্লেসমেন্ট করলো কিনা, পুঁজি বাজারের বাইরে কোথাও করলো কিনা, বা কতটুকু পূর্বের লোন সেটেলমেন্টের জন্য বা অ্যাডজাস্টমেন্টের জন্য করলো, এটা বোধহয় প্রকাশ করাটা খুবই জরুরি হয়ে জি মাহমুদ ভাই, আপনি আপনার প্রসঙ্গক্রমে বলছেন যে আইনি বাধ্যবাধকতা না থাকার কারণে আমরা এই তথ্যগুলো পাচ্ছি না। তাহলে এই যে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের অংশগ্রহণ বাড়াতে হবে, সেক্ষেত্রে আইনি বাধ্যবাধকতা বাড়ানোর জন্য কোনো স্কোপ আছে কিনা? আপনি তো অনেক দিন যাবত পুঁজিবাজারে আছেন। দেখেন, আমি যখন বলছি আইনি বাধ্যবাধকতা নাই, সেটা আপনার আইসিবির দিক থেকে শেয়ার করার জন্য নাই, বাট আবার তথ্য অধিকারের আইন অনুসারে কোনো বিনিয়োগকারী বা কোনো স্বার্থ সংশ্লিষ্ট প্রতিষ্ঠান, ইভেন আপনি যদি সাংবাদিক হিসাবে আইসিবির কাছে জানতে চান, তাহলে কিন্তু আপনাকে জানাতে এটা বাধ্য। তো কাজেই ডিরেক্টলি নাই, ইনডাইরেক্টলি কিন্তু আরেকটা ব্যবস্থা আছে তথ্য প্রকাশে। সেটা হচ্ছে আপনার মনে করেন আপনার কোয়েরি বা আপনার রিকোয়ারমেন্টে সাড়া দিতে হবে, সেই বাধ্যবাধকতা আছে, এটা একটু ক্লিয়ার করে নিলাম। জি আর আইনি বাধ্যবাধকতা তৈরি করার আমার মনে হয় প্রয়োজন আছে, এবং এ ব্যাপারে যদি পুঁজিবাজারের নিয়ন্ত্রণকারী সংস্থা আপনার হচ্ছে, বিশেষ করে যেখানে আস্থার অভাবের কথা চিন্তা করা হয়, যেখানে স্বচ্ছতা ও জবাবদিহিতার উপর জোর দেওয়া হয়, এ ব্যাপারে পুঁজিবাজারের সংশ্লিষ্ট যারা আছে তারা বোধহয় বিষয়টা ভেবে দেখতে পারে। এবং যেহেতু পুঁজিবাজারের নিয়ন্ত্রণকারী সংস্থা খুবই আন্তরিকভাবে পুঁজিবাজারকে রিফর্ম করার জন্য বা কারেক্টিভ অ্যাকশন নেওয়ার জন্য তারা কাজ করছে, তো কাজেই এটাও একটা আপনার মনে হয় সহায়ক চেঞ্জ হবে বলে আমি মনে করি। তো জি এদিকটা তারা নজর দিতে পারেন। জি মাহমুদ ভাই, আরেকটি বিষয় রয়েছে। আপনি জানেন পুঁজিবাজার বিষয়ক যে টাস্ক ফোর্স গঠন করা হয়েছে, তারা 3টি বিষয়ে সুপারিশ দিয়েছে: মিউচুয়াল ফান্ড, মার্জিন লোন এবং আইপিও।
প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের অংশগ্রহণ বাড়ানো নিয়ে কোনো ধরনের সুপারিশ কিন্তু আমরা দেখিনি। হয়তোবা টার্মস অফ রেফারেন্সে ছিল কিছুটা। সেক্ষেত্রে তারা যেহেতু পুঁজিবাজার নিয়ে কাজ করছে, তাদের ক্ষেত্রে কিছু সুপারিশ আসা উচিত ছিল কিনা, অথবা ভবিষ্যতে সময় আছে কিনা এই সুপারিশ আসার জন্য? কিভাবে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী অংশগ্রহণ বাড়ানো যায়? তা এখনো সুযোগ আছে, কারণ আমার মনে হয় না যে তারা যে রিপোর্টটা দিয়েছে তাদের অলরেডি তো সবকিছু ক্লোজ হয়ে আসেনি। এবং পুঁজি বাজার বিনির্মাণের জন্য, আমি বিনির্মাণই বলছি, কারণ বর্তমান যে অবস্থা আছে এখান থেকে প্রচন্ড পরিমাণ রিফর্ম করতে হবে। তো এখানে বা আমরা যদি অন্যান্য উন্নত বা পাশ্চাত্যের দেশ বা পার্শ্ববর্তী দেশের দেখি, সেখানে কিন্তু প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা অনেক বড় একটা রোল প্লে করে, যেটা বাংলাদেশে হচ্ছে না। তো জি কাজে এই এরিয়াটায় নজর দেওয়া খুবই দরকার এবং প্রয়োজনীয় বলে আমার কাছে মনে হয়। জি, গতকাল, আর আমরা দর্শকদের সুবিধার্থে গতকালকে যে প্রেস রিলিজটা রয়েছে সেটা আমরা সার্কুলেট করছি এখনই, আমাদের অন স্ক্রিনে দেখা যাচ্ছে। আরেকটি বিষয় রয়েছে, গতকাল এই মিটিংয়ে বন্ড মার্কেটের উন্নয়ন করার দিকে গুরুত্ব আরোপ করা হয়েছে। আসলে এখন আমাদের যে স্টক মার্কেট রয়েছে এটার অবস্থাই ভঙ্গুর। সেক্ষেত্রে বন্ড মার্কেটের উন্নয়নের সময়টা কি যুক্তিসঙ্গত কিনা, অথবা দেখুন, ক্যাপিটাল মার্কেটের পরে বন্ড মার্কেটে ফোকাস দেওয়া উচিত কিনা? না, আমার কাছে মনে হয় যে আমাদের এই শেয়ার মার্কেটকে যদি আমরা পরিপূর্ণ ক্যাপিটাল মার্কেটে পূর্ণতা দিতে চাই, এবং আমাদের যে আরো অন্যান্য কমিটমেন্ট আছে, বিশেষ করে আমাদের একটা রং একটা প্র্যাকটিস আছে যে স্বল্প মেয়াদে ব্যাংকগুলো ফান্ড কালেক্ট করে দীর্ঘ মেয়াদে প্রজেক্টে ইনভেস্ট করে। তো যার কারণে দেশের ওভারঅল ম্যাক্রো ইকোনমিক একটা ইমব্যালেন্স তৈরি হয়, কারণ এখানে কিন্তু আপনার প্রতিষ্ঠানগুলো ওই ব্যাংকগুলোকে লোন ফেরত দিতে পারে না। তো এই সব রিফর্মের কথা চিন্তা করলে আমার মনে হয় সাইড বাই সাইড বন্ড মার্কেটটা ডেভেলপমেন্টে যে গুরুত্ব আরোপের কথা বলা হচ্ছে সেটা ঠিকই আছে, জি বাট এই জন্য আবার পুঁজি বাজারে যে কারেক্টিভ অ্যাকশন গুলো নিতে হবে, এটাই যেন ফোকাস কোনো অংশে না কমে। তো আমি বলতে চাচ্ছি বন্ড মার্কেটের জন্য কাজ করা যাবে না, এটা ফেলে রাখতে হবে তা না, ওটাও গুরুত্ব দিতে হবে। এট জি দা সেম টাইম পুঁজি বাজারে আরো বেশি গুরুত্ব দিতে হবে। জি এটার মাহমুদ ভাই, অল্টারনেটিভ আবার ওটা আপনাকে কিন্তু অসংখ্য ধন্যবাদ। আপনি আপনার মতামত পোষণ করেছেন যে আসলে পুঁজিবাজারের যত ধরনের কারেক্টিভ মেজার রয়েছে এর পাশাপাশি বন্ড মার্কেটেরও উন্নয়ন করা উচিত এবং এ নিয়ে কাজ করা উচিত আমাদেরকে। অসংখ্য ধন্যবাদ আপনাদের, আমাদেরকে সময় দেওয়ার জন্য আজকে। দর্শক, এতক্ষণ আমরা পুঁজিবাজার পরিস্থিতি নিয়ে কথা বলছিলাম পুঁজিবাজার বিশ্লেষক মাহমুদ হোসেন এফসি এর সঙ্গে। দর্শক, এবার নিচ্ছে একটা বিরতি। বিরতির পর দেশ বিদেশের ব্যবসা বাণিজ্যের নানা খবর নিয়ে আসছেন জান্নাতুল বুশরা।